আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। লোহাগাড়ায় ছাত্র শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা। 2026 সালের প্রাইভেট এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা। থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত তৃতীয় দিনে নিহত বেড়ে 13 জন। অ্যাজমা, হৃদরোগ ও ক্যান্সারে আক্রান্তরা হজে যেতে পারবেন না বললেন ধর্ম উপদেষ্টা। সর্বশেষ জানাবো, বিএনপি জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত এনসিপি বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। লোহাগাড়ায় ছাত্র শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা। চট্টগ্রামের লোহাগাড়ায় স্থানীয় এক ছাত্র শিবির নেতার বাবাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার 10 ডিসেম্বর ভোরে বড়হাতিয়া ইউনিয়নের কুমিরা ঘোনা চৌধুরী পুকুরপাড় এলাকা থেকে নুরুল ইসলাম বয়স 55 নামের ওই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নুরুল ইসলাম পেশায় সিএনজি চালিত অটোরিকশার চালক। তিনি বড়হাতিয়া ইউনিয়নের রমজান আলী শিকদার পাড়ার বাসিন্দা। তার ছেলে শফিকুল ইসলাম ইসলামী ছাত্র শিবিরের বড়হাতিয়া ইউনিয়ন শাখার দায়িত্বে আছেন। বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক জানিয়েছেন, নুরুল ইসলাম রাতে অটোরিকশা চালাতেন। ভোরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ফজরের নামাজে যাওয়ার সময় স্থানীয়রা তাকে কুমিরাঘোনা এলাকায় পড়ে থাকতে দেখে। দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে শফিকুল ইসলাম বলেন, আমরা প্রথমে মনে করেছিলাম বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বড় সোয়েটার পরা ছিল, তাই গুলির চিহ্ন চোখে পড়েনি। হাসপাতালে নেয়ার পরই পিঠে গুলি দেখি। লোহাগাড়া থানার এসআই মাইনুদ্দিন জানান, 999-এ ফোন পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নুরুল ইসলামের শরীরে কমপক্ষে 26টি ছররা গুলি পাওয়া গেছে। তার অটোরিকশাতেও গুলির চিহ্ন আছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। 2026 সালের প্রাইভেট এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা। 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী 15 ডিসেম্বর থেকে। প্রাইভেট প্রত্যেক পরীক্ষার্থীর তালিকাভুক্তি ফি 100 টাকা। 21 ডিসেম্বর থেকে 2026 সালের 5 জানুয়ারির মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এবছর নির্বাচিত 18টি কলেজের মাধ্যমে পরীক্ষার্থীরা প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন। মঙ্গলবার 9 ডিসেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 2026 সালের নির্বাচিত কলেজগুলো হলো: 1. ঢাকার কবি নজরুল সরকারি কলেজ, 2. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, 3. ভাসানটেক সরকারি কলেজ, 4. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, 5. নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ, 6. মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ, 7. মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ, 8. গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, 9. নরসিংদী সরকারি কলেজ, 10. কিশোরগঞ্জের গুরদাল সরকারি কলেজ, 11. টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজ, 12. টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ, 13. ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজ, 14. শরীয়তপুর সরকারি কলেজ, 15. মাদারীপুর সরকারি কলেজ, 16. রাজবাড়ী সরকারি কলেজ, 17. গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ ও 18. আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা 2021 এবং এর আগের বছরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা 2026 সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা 2020 এবং তৎপূর্ববর্তী বছরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী 2026 সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন নবায়ন ব্যতীত প্রাইভেট পরীক্ষার্থীরা 2026 সালের পাঠ্যসূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা 2026-এ অংশ নিতে পারবেন। শিক্ষা বোর্ড থেকে প্রণীত পরীক্ষা পরিচালনার নিয়মাবলী প্রাইভেট পরীক্ষার্থীদের বেলায়ও প্রযোজ্য হবে। প্রাইভেট পরীক্ষার্থীকে বোর্ড থেকে নির্ধারিত যে কোনো একটি কলেজের মাধ্যমে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। তবে শিক্ষক, পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীতে চাকরিরত ব্যক্তি এবং শারীরিক কিংবা দৃষ্টি প্রতিবন্ধী প্রাইভেট পরীক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে না। প্রাইভেট পরীক্ষার্থীরা যে কলেজের মাধ্যমে নিবন্ধন করা বা রেজিস্ট্রেশন করবে সেই কলেজের জন্য নির্ধারিত কেন্দ্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশ নেবেন। কোনো অবস্থাতেই কেন্দ্র পরিবর্তন করা যাবে না। প্রাইভেট পরীক্ষার্থীরা কেবল মানবিক, ব্যবসায়িক শিক্ষা ও ইসলামী শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে সে বিষয়গুলো নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। প্রাইভেট পরীক্ষার্থীরা চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবেন না। থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত তৃতীয় দিনে নিহত বেড়ে 13 জন। বিতর্কিত সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সংঘাত আজ তৃতীয় দিনে গড়িয়েছে।
লড়াইয়ে এরই মধ্যে দুই দেশের অন্তত 13 জনের প্রাণহানি ঘটেছে এবং আহত ছাড়িয়েছে কয়েক ডজন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার 9 ডিসেম্বর বলেছেন, এশীয় দুই প্রতিবেশীর এই সংঘাত থামাতে তিনি আগামীকাল ফোন করতে যাচ্ছি এবং তাদের নেতাদের সঙ্গে কথা বলবেন। তার মধ্যস্থতাতেই গত জুলাইয়ে দুই দেশ 5 দিনের লড়াই শেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছিল। এই চলতি সপ্তাহে সংঘাত শুরু হওয়ার পর দুই পক্ষই এখন পর্যন্ত সীমান্ত এলাকাগুলো থেকে লাখো লোককে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়েছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত থাইল্যান্ডের হামলায় অন্তত 9 বেসামরিক নিহত ও 20 জন গুরুতর আহত হয়েছে। অন্যদিকে থাই কর্মকর্তারা জানিয়েছেন, তাদের 4 সেনা নিহত ও 68 জন আহত হচ্ছেন। এই পরিস্থিতিতে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন ম্যানেটের এক শীর্ষ উপদেষ্টা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তার দেশ যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। তবে মঙ্গলবার থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেত এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি সীমান্ত সংঘাত নিয়ে কোনো আলোচনার সম্ভাবনা দেখছেন না এবং পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতার অবস্থায় নেই। পেনসিলভানিয়ায় এক সমাবেশ ট্রাম্প এই সংঘাত প্রসঙ্গে এসে বলেন, আমি হয়তো একটি ফোন করে দুই শক্তিশালী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ থামিয়ে দিতে পারি। তিনি জুলাইয়ের লড়াইয়ের পর হওয়া নাজুক যুদ্ধবিরতির কেন্দ্রীয় চরিত্রও ছিলেন। ওই সময় ট্রাম্প বাণিজ্যকে হাতিয়ার বানিয়ে দুই দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছিলেন। অ্যাজমা, হৃদরোগ ও ক্যান্সারে আক্রান্তরা হজে যেতে পারবে না বলেন ধর্ম উপদেষ্টা। অ্যাজমা, হৃদরোগ ও ক্যান্সারের মতো দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের হজে যেতে সৌদি সরকার বারণ করেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তাই ধর্ম মন্ত্রণালয় এইসব রোগীদের হজে যেতে দেবে না। বুধবার 10 ডিসেম্বর সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাটোর জেলা মডেল মসজিদ উদ্বোধন শেষে উপদেষ্টা এই কথা বলেন। তিনি বলেন, কোনো চিকিৎসক এসব রোগে আক্রান্তদের সুস্থ বলে সার্টিফিকেট দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধর্ম উপদেষ্টা আরও বলেন, হজে অনেক পরিশ্রম হয়, তাই এটি বয়স্ক মানুষদের জন্য কঠিন হয়। এ কারণে তিনি বয়স্কদের হজে না যাওয়ার আহ্বান জানান। এছাড়া হজের সিন্ডিকেট ভেঙে দেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, হজের জন্য সর্বোচ্চ কম খরচ করার চেষ্টা চলছে। বিএনপি জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত এনসিপি বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে, তারা বিএনপি এবং জামায়াতে ইসলামী উভয় দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত। যারা রাজনৈতিক সংস্কার সমর্থন করেন এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী যোগাযোগ বজায় রাখেন, তাদের মনোনয়ন দেওয়া হবে বলেও জানানো হয়। নিজ দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণার আগে এমন কথা বলেন এনসিপির প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। বুধবারের সকালে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, প্রথম ধাপে আমরা 125 জন প্রার্থীকে মনোনয়ন দিচ্ছি। তিনি বলেন, দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী কিন্তু সংস্কারের পক্ষে তাদেরকে মনোনয়ন দেব, জামায়াতের যারা বিদ্রোহী তাদেরকে মনোনয়ন দেব। তাছাড়া যারা টাকার কাছে হেরে গেছে কিন্তু জনগণের সাথে যোগাযোগ কানেকশন আছে, সংসদে প্রতিনিধিত্ব করতে চান, তাদের জন্য এনসিপির দরজা খোলা আছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। অন্য দলের বিদ্রোহীরা কতজন যোগাযোগ করেছেন এমন প্রশ্নের উত্তরে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না, তবে অনেকেই যোগাযোগ করছেন। দেখেন না, মাঠ আগুন জ্বলা বন্ধ হয়েছে মানে যোগাযোগ শুরু করেছে। ছাত্র উপদেষ্টারা এনসিপির প্রার্থী হবে কিনা এই প্রশ্নের বিষয়ে তিনি বলেন, তারা এখনো পদত্যাগ করেনি, পদত্যাগ করলে এর উত্তর দেওয়া যাবে। প্রার্থী তালিকা ঘোষণা করছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন।